চ্যাপ্টার 284 ইনস্টিংটিভ ট্রেম্বলিং। বিকাল 3টা বাজে। ইস্ট বালাম ডকের ডক ইউনিয়ন অফিসের সামনে ক্লাইন মোরেত্তি দাঁড়িয়ে আছে। তার গায়ে এখন একটা মোটা সোয়েটার আর বাদামি রঙের জ্যাকেট, মাথায় একটা সাধারণ টুপি। তাকে দেখে এখন কোনো বড় লোক বা অভিজাত মানুষের ইন্টারভিউ নিতে যাওয়া সাংবাদিক মনে হচ্ছে না, বরং ডক এলাকায় ঘুরে বেড়ানো সাধারণ তদন্তকারী সাংবাদিকদের মতো দেখাচ্ছে তাকে। এই নতুন সাজগোজের পোশাক কিনতে তার বাড়তি 1 পাউন্ড 10 সলি খরচ হয়ে গেল। ক্লাইন এখন চোখে সোনালি ফ্রেমের চশমা পড়েছে। তার চুলগুলো পেছনের দিকে খুব সুন্দর করে আঁচড়ানো, চুলে লাগানো তেলের উজ্জ্বল আভা দেখা যাচ্ছে। তার মুখে এখন আর অগোছালো দাড়ি নেই। ঠোঁটের চারপাশে সে শুধু নিখুঁতভাবে কালো খোঁচা খোঁচা নকল দাড়ি লাগিয়ে নিয়েছে। তার উচ্চতা এখন আগের চেয়ে অন্তত 5 সেন্টিমিটার বেশি। সে আপ্রাণ চেষ্টা করল যাতে তাকে গতরাতের সেই শ্রমিকের থেকে একদম আলাদা দেখায়। তাকে খুব ভালো করে চেনে এমন কেউ না হলে এই দুই মানুষের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া অসম্ভব। তার জামা বা প্যান্টের পকেটে এখন অল ব্ল্যাক আই নেই কোনো মন্ত্রপুত কবজ বা ভেষজ তেলের শিশি। তার সাথে এখন আছে শুধু 1 প্যাকেট ট্যারট কার্ড, 1 গাদা নোটের কাগজ, একটা ফাউন্টেন পেন, মানি ব্যাগ, কিছু খুচরা টাকা, একগুচ্ছ চাবি আর একটা সাংবাদিকদের নকল পরিচয়পত্র। লেনেভুসের বর্তমান অবস্থা ঠিক কেমন সেটা ক্লাইন জানে না। এমনকি লেনেভুসের আশেপাশে থাকা সেই শক্তিশালী বিয়ন্ডার কোত্থেকে এসেছে তাও তার জানা নেই। তাই বাড়তি সতর্কতা হিসেবে সে কোনো সন্দেহজনক জিনিস সাথে আনেনি। সামনের দোতলা বাড়িটার দিকে তাকিয়ে ক্লাইন রাস্তা পার হল। সে ক্লোন বিয়ন্ডারের সহজাত ক্ষমতা দিয়ে বুঝতে পারল কয়েক জোড়া চোখ তাকে নজরে রাখছে, তবে সে এমন ভান করল যেন কিছুই টের পায়নি। সে ধাক্কা দিয়ে দরজা খুলল। ডক ইউনিয়নের ভেতরটা খুব সাধারণ। সেখানে কোনো মহিলা রিসেপশনিস্ট নেই, এমনকি বড় কোনো লবিও নেই। দোতলায় ওঠার সিঁড়িটা ঠিক মাঝখানে, তার দুই পাশে অফিসের করিডোর। মেঝেতে কাঠের তক্তা বা কার্পেট কিছুই নেই, পুরো মেঝেটা শুধুই সিমেন্ট দিয়ে ঢালাই করা। দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে ক্লাইন তাকাল। সে লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল, আমি ব্যাকল্যান্ড ডেইলি ট্রিবিউনের একজন সাংবাদিক। আমি আপনাদের অ্যাসোসিয়েশনের শ্রমিকদের ইন্টারভিউ নিতে চাই। তাদের কি কি প্রয়োজন বা চাওয়া আছে সেগুলো জানতে চাই। লোকটার গায়ে একটা তালি দেওয়া জ্যাকেট ছিল। জ্যাকেটের ভেতরকার ময়লা তুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল। ভেতরে সে একটা লিনেনের শার্ট পরেছিল। সাংবাদিক শব্দটা শুনে লোকটা হঠাৎ খুব সতর্ক হয়ে গেল। সে বেশ জোরেই উত্তর দিল, না, আমরা ইদানিং কোনো ধর্মঘটের আয়োজন করিনি, একদম না। ক্লাইন হাসল। সে বলল, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমাদের প্রতি সহানুভূতিশীল একজন মানুষ। ইউনিয়ন শ্রমিকদের সাহায্য করার জন্য কি কি করে আর তারা আসলে কি কি সমস্যার মুখে পড়ে তা নিয়ে আমি একটা বিশেষ রিপোর্ট করতে চাই। আমাকে বিশ্বাস করতে পারো। ক্লোন বিয়ন্ডারের ক্ষমতা ব্যবহার করে ক্লাইন তার চোখে এমন এক ভাব আনল যাতে তাকে অস্বাভাবিক রকমের সৎ মনে হয়। লোকটা কয়েক সেকেন্ড দ্বিধা করল, তারপর সে উত্তর দিল, তাই নাকি, তাহলে আপনি মিস্টার র্যান্ডের কাছে যান। উনি আমাদের প্রচার কমিটির মেম্বার। ডান দিকে যান, ডান পাশে 2 নম্বর অফিসটাই ওনার। ক্লাইন ভান করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল এবং লোকটার সামনে মাথা নিচু করে ধন্যবাদ জানাল। সে অনুভব করল যে ঘরের একটা অন্ধকার কোণ থেকে এতক্ষণ তাকে যে নজরে রাখা হচ্ছিল সেই দৃষ্টিটা সরে গেল। সে ডান দিকে ঘুরল। তার পিঠ ঠান্ডা ঘামে ভিজে যাচ্ছিল। সে অফিসের দরজায় টোকা দিল। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। খুবই পাতলা চুলের একজন মধ্যবয়সী মানুষ তার দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, জানতে পারি আপনি কে? ক্লাইন উত্তর দিল, মিস্টার র্যান্ড, আমি ব্যাকল্যান্ড ডেইলি ট্রিবিউনের সাংবাদিক স্ট্যাথাম। এই যে আমার পরিচয়পত্র। আমি ইউনিয়ন নিয়ে একটা রিপোর্ট করতে চাই যাতে আপনাদের দিকে মানুষের নজর একটু বেশি পড়ে। নিজের কথা শুনে ক্লাইনের প্রায় মনে হচ্ছিল যে সে আসলেই একজন সাংবাদিক। মধ্যবয়সী লোকটা পরিচয়পত্রটা দেখল। সে অনিচ্ছার সাথে দ্বিধাভরে বলল, এটাই আমি। কিন্তু আপনাদের মতো সাংবাদিকরা আমাদের সাহায্য করতে এসেছে এটা বিশ্বাস করা আমার জন্য খুব কঠিন। ক্লাইন হঠাৎ একটু হেসে বলল, আমি ইস্ট বড়োতেই জন্মেছি। আমি জানি শ্রমিকদের জীবন কতটা কষ্টের। আপনার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমি যতক্ষণ এখানে আছি আপনি আমার সাথেই থাকতে পারেন। আমি কি কি প্রশ্ন করছি তা সব নজরে রাখতে পারেন। ক্লাইন আরও যোগ করল, একেবারে কাল্পনিক কোনো নিউজের চেয়ে বাস্তব ইন্টারভিউ থেকে পাওয়া তথ্য দিয়ে রিপোর্ট করা অনেক ভালো। অন্তত এর মাধ্যমে আপনি নিজের মতামত সবার সামনে তুলে ধরতে পারবেন। হয়তো জিনিসগুলোকে আপনার নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন। র্যান্ড তার মাথায় হাত বুলাল। সে দ্বিধা নিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি পুরোটা সময় আপনার সাথেই থাকব। ক্লাইন মনে মনে খুব খুশি হল, তবে নিজের আবেগ সংবরণ করল। সে উত্তর দিল, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর র্যান্ডের সাথে সে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে লাগল। সে আগে থেকে তৈরি করে রাখা প্রশ্নগুলো দিয়ে শ্রমিক সংগঠনের মেম্বারদের ইন্টারভিউ নিতে শুরু করল।
ডান দিকের করিডোরে কিছুই পাওয়া গেল না, বাম দিকের করিডোরেও কিছু নেই। ক্লাইন খুব শান্তভাবে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। এবার র্যান্ড তাকে সিঁড়ির ঠিক উল্টো দিকের একটা অফিসে নিয়ে গেল। ভেতরের সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে সে বলল, ইনি ব্যাকল্যান্ড ডেইলি ট্রিবিউনের সাংবাদিক মিস্টার স্ট্যাথাম। উনি আপনাদের সবার ইন্টারভিউ নিতে চান। তবে আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনাদের অধিকার আছে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার। ক্লাইন হাসল। সে 2 পা এগিয়ে গেল। সে ঘরের সবার সাথে হাত মেলানোর ভান করে একটা অঙ্গভঙ্গি করল। ঠিক সেই মুহূর্তে সে পরিচিত একটা অবয়ব দেখতে পেল। লোকটার গায়ের চামড়া এখন তামাটে হয়ে গিয়েছে। আগের সেই সাধারণ গোলগাল মুখটা এখন অনেক বেশি কৌণিক। চশমার ফ্রেমটাও গোল থেকে বদলে সোনালি চারকোনা ফ্রেম হয়ে গিয়েছে। কিন্তু সিয়ার বা ভবিষ্যদ্দ্রষ্টা হিসেবে ক্লাইন তার আধ্যাত্মিক শক্তি দিয়ে লোকটার মধ্যে একটা পরিচিতির রেশ খুঁজে পেল। সাথে সাথে ক্লাইনের শরীর থরথর করে কেঁপে উঠল। তার মুখের হাসিটা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এক হাতে কলম আর কাগজ ধরা থাকলেও ক্লাইন অন্য হাত দিয়ে নিজের পেট চেপে ধরল। সে কাঁচুমাচু হাসি দিয়ে বলল, আমি খুব দুঃখিত। আমার হঠাৎ পেটে খুব ব্যথা করছে। ওয়াশরুমটা কোথায় বলতে পারেন? র্যান্ড বা অফিসের বাকি কেউ তাকে সন্দেহ করল না। তারা সবাই দরজার দিকে ইশারা করে বলল, বাইরে গিয়ে বাম দিকে যান। করিডোরের একদম শেষ মাথায় সাইনবোর্ড দেখতে পাবেন। ক্লাইন ক্ষমা চাওয়ার ভঙ্গিতে একটু হাসল। ঘর থেকে বের হয়ে সে দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটতে শুরু করল। ওয়াশরুমের ভেতরে গিয়ে সে জানালার সবচেয়ে কাছের কেবিনটা বেছে নিল। সে কমোডের ওপর বসল এবং ভেতরের কাঠের দরজাটা আটকে দিল। সে সামনের দিকে ঝুঁকে পড়ল। তার ঠোঁটের কোণে নিঃশব্দ হাসির রেখা ফুটে উঠল। সে এত জোরে হাসছিল যে তার শরীর সোজা রাখা দায় হয়ে পড়ল। হাসতে হাসতে তার চোখ থেকে এক ফোঁটা পানি মেঝেতে গড়িয়ে পড়ল। ক্লাইন নিশ্চিত হয়ে গিয়েছে যে ওটাই লেনেভুস। এটা শুধু সেই সামান্য পরিচিতির অনুভূতির জন্য নয়। অন্য পক্ষটির শরীর থেকে সে এমন এক ধরনের আভা অনুভব করেছে যা তার মনে গভীর ছাপ ফেলে রেখেছিল। সেখানে দাঁড়িয়ে নিজেকে সামলাতে না পারার এটাই ছিল প্রধান কারণ। তার শরীরের এই কাঁপুনি আসলে সহজাত ভয় থেকে জন্মেছে। তার আবেগের এই ভেঙে পড়া আসলে স্মৃতির অতল গহীনে থাকা আতঙ্ক আর দুঃখ থেকে এসেছে। সেটা ছিল আসলে ট্রু ক্রিয়েটরের আভা। ক্লাইন ভালো করে মুখ ধুয়ে নিল। তারপর সে এমনভাবে আবার ইন্টারভিউ নিতে শুরু করল যেন কিছুই হয়নি। লেনেভুস যেভাবেই নিজের চেহারা বদলে ফেলুক না কেন, ক্লাইন তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে গেল। সে সবু উত্তর মন দিয়ে লিখে নিল। সব কাজ শেষ করে সে শ্রমিক ইউনিয়নকে বিদায় জানাল। ধূসর আলোয় ঘেরা সেই বিল্ডিংটা থেকে সে বাইরে বের হয়ে এল। বাইরে আকাশটা মেঘলা আর কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। মনে হচ্ছে যেন সন্ধ্যা আজ একটু আগেই নেমে এসেছে। ট্রু ক্রিয়েটর এর আভা কেবল হিজ নিজের শরীর বা হিজ থেকে জন্মানো কোনো সত্তা থেকে আসতে পারে, অথবা এমন কিছু থেকে আসতে পারে যা সরাসরি হিজ সাথে জড়িত, যেমন হিজ দেওয়া কোনো উপহার বা হিজ ঐশ্বরিক কোনো অংশ। হুডিউজেনকে লেনেভুস যা বলেছিল তার সাথে এই তথ্যটা হুবহু মিলে যাচ্ছে। তাছাড়া সেই চেনা চেনা ভাব তো আছেই। এটা যে লেনেভুজই তা নিশ্চিত করার জন্য ধূসর কুয়াশার ওপরে গিয়ে ভাগ্য গণনারও কোনো প্রয়োজন নেই। এর আগে কয়েকবার ট্রু ক্রিয়েটরের সাথে মোলাকাত না হলে আর হিজ মানসিক বিকৃতির খুব কাছাকাছি না গেলে এই আভা চেনা অসম্ভব ছিল। কারণ এই আভার মধ্যে কোনো শক্তি ছিল না, ছিল শুধু হিজ স্বভাবের বৈশিষ্ট্য। ক্লাইনের মনে এক ধরনের ভারী বিষণ্ণতা কাজ করছিল, যদিও বাইরে থেকে তাকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছিল। সে রাস্তার ওপর দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে তার ইন্টারভিউ নোটগুলো গুছিয়ে নিল। এই ফাঁকে সে রাস্তার ওপারে থাকা ভবঘুরেদের মধ্যে একটা চেনা মুখ দেখতে পেল, মিস শিওদেরেচা। ক্লাইন তার জানা তথ্য দিয়ে সাথে সাথে একটা আন্দাজ করে নিল। সে কোথাও না থেমে নোটগুলো গুছিয়ে পকেটে রাখল। তারপর সে পাবলিক ঘোড়ার গাড়ির স্টেশনের দিকে হাঁটতে শুরু করল। ঠিক এই সময় একটা ঘোড়ার গাড়ি হঠাৎ তার সামনে এসে থামল। আমাদের আবার দেখা হল। গাড়ির ভেতরে একজন রোগা, মার্জিত, মধ্যবয়সী ভদ্রলোক বসেছিলেন। তার কানের কাছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে। তিনি আর কেউ নন, বিখ্যাত গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টন, যিনি পুলিশকে তদন্তে সাহায্য করছেন। ক্লাইনকে দেখতে আগের মতোই লাগছিল, শুধু সে একটু লম্বা হয়েছে আর নতুন পোশাক পরেছে। ক্লাইন জেনে শুনে উত্তর দিল, কি অদ্ভুত মিল। আমিও গতবার আপনার ইন্টারভিউ নেওয়ার কথা ভাবছিলাম। আইসেনগার্ড স্ট্যান্টন সাথে সাথে তার ইঙ্গিত বুঝতে পারলেন এবং হেসে প্রসঙ্গ পাল্টে ফেললেন। তিনি বললেন, আমি এখানে একটা কেস তদন্ত করতে এসেছি। সাইবারের মৃত্যুর রহস্য সমাধান হয়ে গিয়েছে এবং আমি এর দায়িত্বে আছি। ডক এলাকার খুব কাছেই তাকে মৃত পাওয়া গিয়েছে। ক্লাইন না জানার ভান করে বলল, তাহলে এটা কি আসলেই কাউকে নকল করে করা কোনো অপরাধ? তারা কিছুক্ষণ টুকটাক কথা বললেন। তারপর ক্লাইন ঘোড়ার গাড়িতে চড়ে বসল। সে সরাসরি নিজের বাসায় না গিয়ে হিলস্টনের কুয়েলা ক্লাবে গেল।
ক্লাবের লাউঞ্জে গিয়ে সে দ্রুত মনে মনে ধূসর কুয়াশার উপরে চলে গেল। সেখানে গিয়ে সে নিশ্চিত হল যে কেউ তাকে অনুসরণ করছে না। এতক্ষণে ক্লাইন পুরোপুরি শান্ত হতে পারল, তবে তার মনে একটা চাপা ভয় কাজ করছিল। ট্রু ক্রিয়েটরের সেই আভা তার মনে একটা দুঃস্বপ্নের মতো জেঁকে বসে আছে। ভয়ে তার গায়ের জামা বারবার ঘামে ভিজে যাচ্ছিল। নিশ্চিত হওয়ার জন্য ক্লাইন একটা হলদেটে বাদামি চামড়ার কাগজ আর একটা গাঢ় লাল রঙের ফাউন্টেন পেন তৈরি করল। সে ভাগ্য গণনার জন্য অনেক আগে থেকেই ভেবে রাখা একটা বাক্য লিখল, সেই অদ্ভুত চেনা অনুভূতির উৎস। সে কলমটা নামিয়ে রাখল এবং চেয়ারে হেলান দিয়ে বসল। চোখ বন্ধ করে সে বিড়বিড় করতে করতে ঘুমের রাজ্যে প্রবেশ করল। সেই ধূসর আর মায়াবী জগতের মধ্যে সে একটা মানুষকে দেখতে পেল। এই লোকটার চেহারা খুব সাধারণ। সে গোল চশমা পরে আছে। তার মুখে শুরু থেকে শেষ পর্যন্ত একটা তাচ্ছিল্য ভরা আর বিদ্রুপাত্মক হাসি লেগে আছে। সে আর কেউ নয়, লেনেভুস। ক্লাইন নিজের দাঁত কিড়মিড় করে বিড়বিড় করে বলল, শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেয়েছি। এখন আর ক্লোন বিয়ন্ডারের ক্ষমতা ব্যবহার করে নিজের মুখের হাসি নিয়ন্ত্রণ করার দরকার নেই তার। সে সোজা হয়ে বসল এবং মিস অড্রে হলের প্রার্থনা বা মেসেজের উত্তর দেওয়ার জন্য তৈরি হল। ক্লাইন নিজের আবেগ নিয়ন্ত্রণ করে খুব গম্ভীর কিন্তু ঠান্ডা গলায় বলল, নতুন করে আর কিছু নিশ্চিত হওয়ার দরকার নেই। উনি লেনেভুস। তুমি চার্চ অফ এভারনাইটকে জানিয়ে দিতে পারো যে লেনেভুসের কাছে ফলেন ক্রিয়েটরের ঐশ্বরিক ক্ষমতা বা গডহুড আছে। অড্রে হল তখন তার বাবার সাথে ছিল। সেখানে সুসিও ছিল। সে তার বাবাকে দেখছিল কিভাবে শিকারী কুকুরদের ট্রেনিং দেওয়া হয়। মিস্টার ফুলের উত্তর শোনার সাথে সাথে অড্রে একদম জমে গেল। ফলেন ক্রিয়েটর উনি কি ট্রু ক্রিয়েটর নন? সেই প্রতারক লোকটার কাছে ট্রু ক্রিয়েটর এর ঐশ্বরিক শক্তি আছে? এই সামান্য একটা মিশনের ভেতরে ট্রু ক্রিয়েটরের মতো শক্তি জড়িয়ে আছে? অড্রে মনে মনে ভাবল, আমি জানতাম মিস্টার ফুলের অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে। উনি ট্রু ক্রিয়েটরকেই নিশানা করছিলেন। মিস্টার ফুলের কাছ থেকে ঠিক এটাই আশা করা যায়। অড্রের মাথায় একসাথে অনেকগুলো চিন্তা খেলে গেল।